রাতভর ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বন্দর নগরী হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ৭। ইরানে ২ দিনে ৮০ জনের প্রাণহানি, পাল্টা হামলায় তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত। চলমান উত্তেজনায় ট্রাম্প পুতিন ফোনালাপ, সংঘাত বন্ধে একমত দুই নেতা, সৌদি যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে পেজেশকিয়ানের আলোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশের ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলার জবাবে এই আক্রমণ বলে জানায় তেহরান। ইরানে এ পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন, আহত ৮০০। দেশটির গ্যাস ক্ষেত্রেও হামলা চালানো হয়েছে। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ অবস্থায় পুরো ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যখন ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বর্ষণ শুরু করে, তখনই জ্বলে ওঠে জেরুজালেমের আকাশ। স্থানীয় সময় শনিবার পূর্ব ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এ সময় ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়। তেহরান একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এই হামলাকে হাইব্রিড হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইরানি গণমাধ্যম। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের আকাশে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের গর্জনে রাতের নিস্তব্ধতায় কেঁপে ওঠে চারদিক। হাইফা ছাড়াও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্রায়োট ও গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়, এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। হামলার মূল লক্ষ্য ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করেছে। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ বুশেহেরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও ফজর জাম তেল রিফাইনারিতে ড্রোন হামলা চালায়। ইরানি কর্মকর্তারা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এটি ইরানের জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম সরাসরি হামলা। আল জাজিরার তথ্য মতে, প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তেল আবিব। ইসরায়েলের বর্বর হামলার কারণে ষষ্ঠ দফার ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ওমানে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আলোচনা, তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে নিশ্চিত করেছেন আলোচনাটি আর হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, শুরুতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই ইরান ইসরায়েল এই সংঘাতে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন, গত 2 দিন ধরে যেভাবে আমাদের ইরান ইসরায়েল মধ্যবর্তী যে সংঘাতটি চলছে, তাতে কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ, হামলা, প্রতি হামলা চলছে, এবং এ নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবরাখবর আছে তাতে কিন্তু উভয় পক্ষেই মূল লক্ষ্য করা হচ্ছে তাদের গ্যাস স্থাপনা, গ্যাস ক্ষেত্রগুলো কিংবা পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। অর্থাৎ উভয় পক্ষই চাচ্ছে তাদের যুদ্ধের যে মূল শক্তি সেটি নষ্ট করে দিতে। এবং এই জায়গায় যদি আমি উল্লেখ করে রাখি, ইরানের পক্ষ থেকে যে হামলাগুলো চালানো হচ্ছে, পাল্টাপাল্টি ইসরায়েলের পক্ষ থেকে যে হামলাগুলো চালানো হচ্ছে, এদের মধ্যে যদি শক্তিমত্তার বিবেচনায় আমি আসি, ইরানের পক্ষে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ইরানের যে হামলাগুলো চালানো হয়েছে, ইরানের পক্ষ থেকে যে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে কিংবা যে প্রজেক্টাইলগুলো নিক্ষেপ করা হয়েছে, বেশিরভাগই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে প্রতিহত করে দেওয়া হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যে প্রতিহত করে দেওয়া, এর পেছনের কারণগুলো যদি আমি ব্যাখ্যা করি, ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম সিস্টেম, এখানে কিন্তু বেসিক্যালি ওরা যে কাজটি করে থাকে, প্রতি মুহূর্তে তাদের বেশ কিছু ইউনিট আছে আয়রন ডোম সিস্টেমে। এই আয়রন ডোম সিস্টেমের মধ্যে প্রথম যে কাজটি করে রাডার স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করতে থাকে কোনো প্রজেক্টাইল বা কোনো মিসাইল যেগুলো ইরানের পক্ষ থেকে আসছে বা যে কোনো দেশের পক্ষ থেকে যদি আসে, সেগুলো কি আসলে ইসরায়েলে কতটুকু ক্ষয়ক্ষতি হিসাব করতে পারবে, সেটার একটা সার্বিক ক্যালকুলেশন তারা করে রাখে। এবং তার পরবর্তীতে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইউনিট, অর্থাৎ সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট, এই সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট কিন্তু একটি সার্বিক পর্যালোচনা করে দেখে যে এর গতিপথ, যে প্রজেক্টাইল বা যে মিসাইলগুলো আসছে, এর গতিপথ কেমন, এগুলোর প্রতিহত করতে পরবর্তী পদক্ষেপটা কি হবে, সেটা কন্ট্রোল ইউনিট থেকে আসে। এবং পরবর্তীতে মিসাইল ফায়ারিং ইউনিটটি কি করে, তারা হচ্ছে মিসাইল ফায়ার করে এই
প্রতিপক্ষের কাছ থেকে আসা যে মিসাইলগুলো এগুলোকে প্রতিহত করে দেওয়ার চেষ্টা করে এবং এই জায়গায় তাদের যে সার্বিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা কিন্তু এখন পর্যন্ত সফলভাবে ইরানের বেশিরভাগ হামলাকে প্রতিহত করে দিতে সক্ষম হয়েছে। এর প্রভাব কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিছু তথ্য দেখে নেব এখানে। এর প্রভাব স্বয়ংক্রিয়ভাবে যদি আমি বলি, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলাগুলো, এই হামলায় এখন পর্যন্ত মাত্র 7 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত কিন্তু 1.5 শতাধিক। কিন্তু পক্ষান্তরে যদি আমি ইরানের দিকে খেয়াল করি, ইরানের এই 2 দিনের হামলায় ইরানের 80 জন, এবং যদি আপনি লক্ষ্য করে দেখেন ইরানের সমগ্র এই হামলায় বা যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার যারা মূল কারিগর, সেই কারিগরদের কিন্তু পরাস্ত করে দেওয়া হয়েছে। যারা নিহত হয়েছেন সেখানে আমরা দেখতে পাবো বিপ্লবী গার্ডের প্রধান রয়েছেন, সামরিক বাহিনীর প্রধান রয়েছেন, অর্থাৎ ইরানের পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু বেশ বেশি। এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত যে ইরানের সবশেষ আমরা যে তথ্য জেনেছি, সেখানে কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর হামলা চালানো হয়েছে এবং এটি যে কোনো দেশের জন্য কিন্তু মারাত্মক হুমকি স্বরূপ, আপনি জেনে থাকবেন। এবং সবশেষ তথ্য অনুযায়ী আমরা জানি ইরানের যে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো ইসরায়েলের পক্ষ থেকে যে হামলাগুলো হয়েছে, এই হামলাগুলোর কারণে কিন্তু আমাদের সার্বিক পরিস্থিতি যদি আমি ব্যাখ্যা করি, সেখানে ইরানের যে অবকাঠামোগত যে দিকগুলো রয়েছে, অর্থাৎ যেই চালিকা শক্তিগুলো রয়েছে ইরানের হামলা পরবর্তীতে হামলা চালানোর জন্য মূল চালিকা শক্তি হিসেবে যে ইউনিটগুলো কাজ করবে, একে একে কিন্তু সেই ইউনিটগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এর পেছনে কিন্তু আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও কিন্তু বেশ ব্যাপক। যদি আমি এখানে উল্লেখ করে রাখি, আপনি জেনে থাকবেন ট্রাম্প এবং পুতিনের মধ্যবর্তী কিন্তু ফোন আলাপ হয়েছে, যেখানে উভয় পক্ষই কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যবর্তী এই সংঘাতটিকে বন্ধ করে দেওয়ার জন্য একমত হয়েছেন, অর্থাৎ তারা কেউই সংঘাতটি চাচ্ছেন না। যদিও এই জায়গায় আমি উল্লেখ করে রাখতে চাই, ইসরায়েলের পক্ষ থেকে অর্থাৎ বিনিয়ামিন নেতানিয়াহু উনি কিন্তু বারবার বলছেন যে ইসরায়েলের পক্ষ থেকে যে এই যে হামলা প্রতিহত করার চেষ্টা, এই হামলা প্রতিহত করার চেষ্টায় কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা রয়েছে। এবং আপনি জেনে থাকবেন সৌদি যুবরাজ এবং কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী, তারা কিন্তু একমত হয়েছেন ইরান ইসরায়েল মধ্যবর্তী এই সংঘাত বন্ধের জন্য। এবং রিসেপ তাইব এরদোয়ান তুর্কির প্রধান, উনি কিন্তু এই জায়গায় এই সংঘাত বন্ধের জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন। এবং সবশেষ আমি যেটুকু বলতে পারি, এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে এবং ব্যাপক পরিবর্তন বলতে এই জায়গায় বেশ বড় রকমের হুমকি হয়ে দাঁড়াতে পারে। হরমুজ প্রণালীতে যদি তারা এই সিদ্ধান্ত নেওয়া শুরু করে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু বিশ্ব অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে। তো আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আলিফ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে বিশ্ব রাজনীতিতে বাড়ছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ নিয়ে ফোনালাপ হয়েছে। দুই নেতাই যুদ্ধ বন্ধের বিষয়ে একমত। এদিকে সৌদি আরবের যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ফোনালাপ গড়ায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে। দুই নেতাই ইরান ইসরায়েল যুদ্ধের অবসান চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা জানান, ট্রাম্প ও পুতিন প্রায় 50 মিনিট কথা বলেন। ইসরায়েলের হামলা নিয়ে পুতিন উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনও তার সঙ্গে একমত। ইরান ইসরায়েলের বাড়তি সামরিক উত্তেজনা নিয়ে সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারাও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলাকে তেহরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন। তিনি আঞ্চলিক শান্তির স্বার্থে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। পেজিশকিয়ান জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি ও স্থিতিশীলতা চান তিনি, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত তা নস্যাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। আরব ও মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইয়েমেনের হাউথি নেতা আবদেল মালিক আল হাউথি। ইসরায়েলকে শত্রু হিসেবে অভিহিত করে তিনি জানান, শত্রুর আগ্রাসন রুখে দেয়া এই অঞ্চলের সবার স্বার্থেই জরুরি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইরানকে আহ্বান জানান যেন তারা পরমাণু আলোচনা দ্রুত শুরু করে। তিনি বলেন, সংঘাত প্রশমনের একমাত্র পথ হচ্ছে আলোচনায় ফেরা। একই সঙ্গে তিনি ইরানে বন্দী থাকা 2 ফরাসি নাগরিকের মুক্তিও দাবি করেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি শুধু ইসরায়েল নয়, সৌদি আরব ও গোটা অঞ্চলের জন্য হুমকি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
ইরানে হামলা চালাতে ভারত ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেয়া থেকে ভারতের বিরত থাকারও তীব্র সমালোচনা করেছেন তিনি। এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক আখ্যা দিয়ে তিনি বলেন, মোদী সরকারের এই পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। ইরান, গাজা, ইয়েমেন যখন নেতানিয়াহু বাহিনীর হামলায় জর্জরিত, বিশ্বের বিভিন্ন দেশ তখন কূটনীতির দাবা খেলায় হিসেব করে চাল দিচ্ছে, নিজেদের স্বার্থ মেপে পদক্ষেপ নিচ্ছে তারা। সেই নজির দেখা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর। বেশ কিছু দেশের পাশাপাশি ভারতও এই ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকে। এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। এ সময় ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। অথচ ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যাও সমর্থন দিয়ে দেশটিকে উৎসাহিত করছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের সহিংসতা। ত্রাণ সহায়তা কেন্দ্রে নেতানিয়াহু বাহিনীর গুলি, একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত। ইরান ইসরায়েল সংঘাতে জর্ডানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি হামলার পর আকাশসীমা বন্ধ করে দেয় আম্মান, আর এর মধ্য দিয়ে দেশটি ইরানকে ইসরায়েলের পাল্টা হামলার সুযোগ থেকে বিরত রেখেছে বলে মনে করছেন অনেকে। এর আগে গেল মাসে গাজায় ত্রাণ সরবরাহের সময় মোটা অঙ্কের অর্থ নিয়েও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিতর্কের মুখে পড়ে দেশটি। অনেকে বলছেন কৌশলগতভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষেই কাজ করছে জর্ডান। শুক্রবার ভোরে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দেয়া, সামরিক স্থাপনা ধ্বংস, সেনা ও বিজ্ঞানীদের হত্যা করা। নেতানিয়াহুর সেনাদের হামলায় ইরানের শতাধিক নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার পরপরই আকাশ সীমা বন্ধ করে দেয় জর্ডান। অনেকের অভিযোগ, ইরান যেন ইসরায়েলে পাল্টা আঘাত না করতে পারে, সেই উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেয় দেশটি। তবে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দেয় জর্ডান। দেশটির এমন আচরণে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে জর্ডান? জর্ডানের এমন আচরণ নতুন কিছু নয়। যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো নিয়েও বিতর্কের মুখে পড়ে দেশটি। গেল মাসে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, গাজায় পাঠানো প্রতিটি ট্রাক থেকে $২২০০ অর্থ দাবি করে জর্ডান প্রশাসন। আকাশ থেকে ফেলা ত্রাণেও $2 থেকে $4 লাখ করে নিয়েছে দেশটি। জর্ডানের এই ভূমিকায় প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সরকারি বিবৃতিতে জর্ডান নিজেদের নিরপেক্ষ দাবি করলেও বাস্তবতা বলছে উল্টো কথা। ইসরায়েলি সামরিক অভিযানের সুবিধাজনক মুহূর্তে আকাশ খোলা কিংবা ত্রাণের নামে অর্থ আদায়, সব মিলিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন জর্ডান কৌশলগতভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষেই কাজ করছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ বাড়ছে, আর তার ছায়ায় বাড়ছে আঞ্চলিক বিশ্বাসঘাতকতার তালিকাও। জর্ডানের নিরপেক্ষতা এখন শুধু মুখের কথা, কার্যত তারা এক পক্ষের সুবিধা নিশ্চিত করছে বারবার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষ 20 সামরিক শক্তিধরদের তালিকায় আছে দু দেশই। ইসরায়েল সহ বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র মজুদের তথ্য থাকলেও এর পরিমাণ ইরানে কেমন সে সংক্রান্ত স্পষ্ট কোনো তথ্য নেই। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আরেকটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। উত্তেজনা তৈরি হওয়ার পর থেকেই দেশ দুটির সামরিক শক্তিমত্তার বিষয়ও সামনে এসেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করেছে বিবিসি।
ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে, তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি আর ইরানের 995 কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের 145 দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম আর ইসরায়েলের 19তম স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সেনা সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটিতে নিয়মিত সেনা 11,80,000, বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা 6,70,000। ইরানের হাতে আছে 551টি সামরিক বিমান, ইসরায়েলের রয়েছে 612টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়েও এগিয়ে ইরান। ইসরায়েলের 1,370টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের রয়েছে 1,996টি। ইরান এগিয়ে আছে নৌশক্তিতেও। দেশটির 101টি যুদ্ধজাহাজের মধ্যে 7টি ফ্রিগেট ও 21টি টহল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলের 5টি সাবমেরিনের বিপরীতে ইরানের রয়েছে 19টি। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ইরানের হাতেই কি পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের সহিংসতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার নেটজারিম করিডোরের সামনে এ ঘটনা ঘটে, যেখানে মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। এর বাইরে গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত 79 জন নিহত হয়েছেন। ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে গাজার অসহায় বাসিন্দারা ছুটে যান ত্রাণ সহায়তা কেন্দ্রে। তবে এই কেন্দ্রগুলো যেন এখন এক একটি মৃত্যু ফাঁদ। পরের পদক্ষেপই হতে পারে শেষ পদক্ষেপ। স্থানীয় সময় শনিবার নেটজারিম করিডোরের সামনে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। আল আকসা ও আল আউদা হাসপাতালের চিকিৎসকরা জানান এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন, আহত হন অনেকেই। যদিও ইসরায়েলের দাবি সন্দেহজনক এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং অন্যদের কেবল ভয় দেখানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান সহায়তা কেন্দ্রটি শনিবার বন্ধ থাকা সত্ত্বেও হাজারো মানুষ আশপাশে অপেক্ষা করছিলেন খাবার পাওয়ার আশায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম শুরুর পর মাত্র 2 সপ্তাহেই সহায়তা কেন্দ্রে হামলায় নিহত হয়েছেন অন্তত 274 জন, আহত হয়েছেন 2000-এর বেশি। শনিবার রাতেই গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে বলেছে নাসের হাসপাতালের 10% কর্মী এলাকা ছেড়ে চলে গেছেন। চিকিৎসকরা শঙ্কা জানান নাসের হাসপাতালেই একমাত্র ইন্টেনসিভ কেয়ার, সিটি স্ক্যান, অক্সিজেন উৎপাদন, হিমোডায়ালাসিস ও রক্ত ব্যাংক রয়েছে। হাসপাতাল বন্ধ হলে শত শত রোগী সঙ্গে সঙ্গে মারা যাবেন এবং অপারেশন করতে হবে তাঁবুতে। গাজার সহিংস পরিস্থিতির মধ্যে মিশরের রাফা সীমান্তে সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক মানবিক স্বেচ্ছাসেবী দলকে আটকে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 200-র বেশি কর্মীকে কায়রো বিমানবন্দরে আটক করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই দলকে জিহাদি প্রতিবাদকারী হিসেবে উল্লেখ করে মিশরকে সীমান্ত বন্ধ রাখতে বলেছেন। মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্তে যেতে চাইলে বিদেশিদের যথাযথ অনুমতি লাগবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলোর মুখ চেনার উপায় নেই। ভারতের আহমেদাবাদের সিভিল হাসপাতালে চলছে ডিএনএ পরীক্ষা। এখন অধিকাংশ নিহতের পরিচয় শনাক্ত হয়নি। এয়ার ইন্ডিয়া নিহত পরিবারদের জন্য 25 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে, আর টাটা গ্রুপ আগেই দিয়েছে 1 কোটি রুপি সহায়তার ঘোষণা। এরই মধ্যে উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স ও ভয়েস রেকর্ডার, ইঞ্জিন থ্রাস্ট ও ল্যান্ডিং গিয়ারের ত্রুটি ঘিরে তদন্ত চলছে। এদিকে যুক্তরাজ্যের রাজা চার্লসের জন্মদিনেও পালিত হয়েছে 1 মিনিটের নীরবতা। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন ব্রিটিশ নাগরিক রমেশ চাঁদ পাটেল। প্রিয় ফল জাম্বুরা খাওয়ার জন্য গুজরাটে এসেছিলেন মাত্র 9 দিনের সফরে, কিন্তু বৃহস্পতিবার ভোরে যাত্রা শেষ হলো আগুনের গোলার মধ্যে। তার কন্যা প্রীতি পাণ্ডের চোখে পানি, কণ্ঠে আক্ষেপ। বাবা গত মঙ্গলবার 4 জুন মাত্র 9 দিনের জন্য ভারত এসেছিলেন। শুধু জাম্বুরা ফল খাওয়ার ইচ্ছে ছিল তার, সে আর বাড়ি ফিরে যেতে পারেননি।
আহমেদাবাদের সিভিল হাসপাতালে এখনও চলছে দগ্ধ মরদেহ শনাক্তের কাজ। কর্তৃপক্ষ জানিয়েছে 11টি মরদেহের ডিএনএ শনাক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যার মধ্যে অন্তত 3টি হস্তান্তর করা সম্ভব হবে। মাত্র একজন যাত্রী বেঁচে আছেন, যিনি এখন সুস্থতার পথে। বিধ্বস্ত বিমানের যাত্রীদের পরিবারের জন্য প্রাথমিকভাবে 25 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে টাটা গ্রুপের ঘোষণা দিয়ে 1 কোটি রুপির অতিরিক্ত সহায়তাও থাকবে। এর মধ্যেই বিমানটির ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। এখন তদন্ত চলছে কেন টেক অফের সময় প্লেনের ল্যান্ডিং গিয়ার খোলা ছিল, কেন ইঞ্জিনের থ্রাস্ট কমে গিয়েছিল, আর কেনই বা এভাবে হঠাৎ নিচে নেমে এসেছিল 787 ড্রিম লাইনারটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত শুধু ভারত নয়, যুক্তরাজ্য। শনিবার লন্ডনে রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত ট্রুপিং দ্য কালার প্যারেডে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজা চার্লস ও রানী ক্যামিলা কালো আর্মব্যান্ড পরে অংশ নেন অনুষ্ঠানে। লন্ডনে প্রবাসী ভারতীয়রা এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। কেউ হারিয়েছেন ভাই, কেউ বোন, কেউ বন্ধু। স্থানীয় মন্দিরে চলছে প্রার্থনা। এই দুর্ঘটনা শুধু বিমান নয়, ছিন্ন করেছে অসংখ্য সম্পর্ক, স্মৃতি আর প্রত্যাশা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতা ও তার স্বামী বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে আক্রমণ করে অস্ত্রধারী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে ধারণা। চীনের গুয়াংডং প্রদেশের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে টাইফুন উতিপ। শনিবার শক্তিশালী এই ঝড়টি প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সৃষ্টি করে। এর আগে শুক্রবার রাতে এটি হাইনান দ্বীপে আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ঝাংজিয়াং শহরের বন্দরে নোঙর করা বেশ কিছু মাছ ধরার নৌকা আংশিকভাবে পানিতে ডুবে গেছে। টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 108 কিলোমিটার। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, উতিপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে গুয়াংডং, গুয়াংশি ও আশপাশের অঞ্চলে ভারী ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইন প্রণেতাকে স্বামীসহ গুলি করে হত্যা করেছে পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে এক বন্দুকধারী। অঙ্গরাজ্যটির আইনসভার নারী সদস্য মেলিসা হোর্টম্যান ও তার স্বামী মার্কের বাড়িতে এই হত্যাকাণ্ড হয়। হোর্টম্যান মিনেসোটা অঙ্গরাজ্য আইনসভার সাবেক স্পিকার। স্থানীয় গভর্নর জানান, বন্দুকধারীরা অঙ্গরাজ্যটির আরও এক আইন প্রণেতা ও তার স্ত্রীকে জখম করেছে। সন্দেহভাজন পুলিশের দিকে গুলি করে তারপর দৌড়ে পালিয়ে যান। এ সময় তিনি একটি গাড়ি ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি তালিকা পেয়েছে, তাতে আরও অনেক আইন প্রণেতা ও কর্মকর্তাদের নাম ছিল। এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার বালিতে একটি রিসোর্টে বন্দুকধারীদের গুলিতে এক অস্ট্রেলীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 জন বন্দুকধারী মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। গুলি চালানোর পরপরই তাদেরকে মোটরসাইকেলে করে পালাতে দেখা যায়। যদিও হামলার কারণ এখনও জানা যায়নি, তবে বর্ণনার ভিত্তিতে তাদের খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ। সময়। মেক্সিকোয় নিজের বাড়িতে হামিংবার্ডের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছেন এক ক্যান্সার আক্রান্ত নারী, যেখানে পাখির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। 2009 সালে স্বামীর মৃত্যু আর নিজের ক্যান্সার ধরা পড়ার পর জীবনের মোড় ঘুরে যায় মেক্সিকোর ক্যাটিয়া লাতুফের। সে সময় তার এক বন্ধু হাতে তুলে দেন একটি আহত হামিংবার্ড। সেখান থেকেই শুরু হয় হামিংবার্ড নিয়ে আশ্রয়কেন্দ্র গড়ে তোলার গল্প। সাধারণ মানুষ আহত কিংবা পরিত্যক্ত হামিংবার্ড নিয়ে আসেন লাতুফের কাছে। প্রতিটি পাখির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন তিনি। ছোট পাখির জন্য রয়েছে আলাদা নার্সারিও, যেখানে লাতুফের সহকারী প্রতি 15 মিনিটে পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করেন। তবে লাতুফ জানান, প্রচণ্ড গরম ও অতিবৃষ্টিতে পাখি পালন করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মাঝে। প্রতি বছর আমরা কয়েকশো হামিংবার্ডকে সেবা শুশ্রূষা দিয়ে প্রকৃতিতে অবমুক্ত করি, তবে অনেক পাখি এখানে মারা যায়। আমি 2012 সালে এই কাজ শুরু করি। এত বছর হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। কোনো বছর বসন্তকালে একসঙ্গে 130টি
একটি হামিংবার্ডও ছিল আমার কাছে। 2012 সালে নিজের শোবার ঘর থেকেই আশ্রয়কেন্দ্র তৈরির কাজ শুরু করেন লাতুফ। বর্তমানে তার আশ্রয়কেন্দ্র থেকে প্রতি বছর 200 থেকে 300টির মতো হামিংবার্ড সুস্থ হয়ে ফিরে যায় প্রকৃতিতে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হাতে তৈরি হাইপার রিয়েলিস্টিক পুতুলের কদর বাড়ছে ব্রাজিলে। রিবর্ন ডল নামের বাস্তব নবজাতক শিশুর মতো দেখতে এই পুতুলগুলো এখন আর শুধুই শিল্পের তকমায় সীমাবদ্ধ নেই, ব্যবহার হচ্ছে মানসিক রোগের চিকিৎসায়। বিশেষ করে দেশটির আইন প্রণেতা সার্গেন্তো ইসিডোরিও পার্লামেন্টে এই পুতুল হাতে নিয়ে উপস্থিত হওয়ার পর এর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। দেখে বোঝার উপায় নেই নবজাতক শিশু নাকি পুতুল। একদমই সত্যিকারের শিশুর মতো দেখতে হাইপার রিয়েলিস্টিক এই পুতুলের কদর বাড়ছে ব্রাজিলে। রিবর্ন ডল নামের এই পুতুলগুলোর ব্যবহার দেখা যাচ্ছে নানা খাতে। গ্রিফ থেরাপি, প্যারেন্টিং প্র্যাকটিসের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত সংগ্রহ বৃদ্ধি করতেও পুতুল কিনছেন অনেকে। শিল্পীরা জানান প্রতিটি পুতুলের ভর, চেহারা থেকে শুরু করে ত্বক সবকিছুই নিখুঁতভাবে হাতে তৈরি করা হয়। মৌখিক অভিব্যক্তি, চুলের ধরন এবং ত্বকের টেক্সচার সবকিছুই তৈরি করা হয় বাস্তবে শিশুর সঙ্গে মিল রেখে। 3 ধরনের হাইপার রিয়েলিস্টিক পুতুল তৈরি করা যায়। আমি যেগুলো বানাই সেগুলো ভিনাইলের তৈরি। এই পুতুলের মাথা আর হাত কাপড় দিয়ে তৈরি করা হয়, তারপর বাকি সব হাতের কেরামতি। কিছু কিছু পুতুলে 20টি লেয়ারও থাকে। গায়ের রঙের জন্য লেয়ারগুলোতে হলুদ, লাল, বাদামি, সবুজ ও নীল রং ব্যবহার করা হয়। এতে বাস্তবের মতো গায়ের রঙে তারতম্য আসে। প্রতিটি পরত তৈরির পর ওভেনে উচ্চ মাত্রায় তা পাকাপোক্ত করা হয়। ঠান্ডা হওয়ার পর টুকিটাকি কাজগুলো শেষ করা হয়। অবশ্য থেরাপির জন্য বা সার্বক্ষণিক সঙ্গী হিসেবে এই পুতুলের ব্যবহার অনেকের কাছে সমালোচনার মুখোমুখি হচ্ছে। তবে ব্রাজিলের চেম্বার অব ডেপুটিসের সদস্য সার্গেন্তো ইসিডোরিও পার্লামেন্টে এই পুতুল নিয়ে উপস্থিত হওয়ায় এই শিল্পের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। 20 মে ইসিডোরিও তার এক ভাষণে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, যতদিন পর্যন্ত এই পুতুলের ব্যবহার সাধারণ মানুষের ক্ষতি কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানছে, ততদিন এই পুতুল ব্যবহারে কোনো সমস্যা নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রোবট প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্বের দিকে দ্রুত এগিয়ে চলেছে চীন। নিত্যদিনের কাজের বাইরে গিয়ে এবার চিত্ত বিনোদনমূলক কাজেও দেখা মিলছে রোবটের। চীনের হাংজৌ শহরে শুরু হতে যাচ্ছে রোবট ফাইটিং প্রতিযোগিতা। সর্বাধুনিক প্রযুক্তির হিউম্যানয়েড রোবটদের লড়াই শুধু চোখ ধাঁধানোই নয়, প্রযুক্তির দুনিয়ায়ও নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। এ লড়াইয়ের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। দৌড় প্রতিযোগিতার পর এবার বক্সিং প্রতিযোগিতায় নামছে চীনের হিউম্যানয়েড রোবট। হাংজৌ অলিম্পিক স্পোর্টস সেন্টারে ম্যাক কমব্যাট অ্যারিনা নামের এই প্রতিযোগিতার আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। এই রোবটগুলো মারবে স্ট্রেট পাঞ্চ, হুক, সাইড কিক, আর পড়ে গেলে উঠে দাঁড়াবে কয়েক সেকেন্ডেই। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চীনের স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স সহ একাধিক কোম্পানির তৈরি হিউম্যানয়েড রোবট। কন্টেস্টে থাকবে এক্সিবিশন ও কম্পিটিটিভ এই 2 ধরনের ম্যাচ। ইউনিট্রির মার্কেটিং ম্যানেজার বলেন, এক একটা লেগ সুইং এর মতো মুভের পেছনে মিলিসেকেন্ডের ভেতর সেন্সর থেকে তথ্য বিশ্লেষণ করে শরীরের অবস্থান বুঝে মোটরের নির্দেশনা দিতে হয়। এমন প্রতিটি অ্যাকশনের পেছনে রয়েছে উচ্চ গতির অ্যালগোরিদম, সেন্সর রেসপন্স আর গতিশীল মোটর নিয়ন্ত্রণ। প্রতিযোগিতার আগেই চলছে টানা অনুশীলন। মানুষের মতো মারামারি করানোর জন্য প্রতিটি অ্যাকশন বিশেষভাবে অনুশীলন করাতে হচ্ছে বলে জানান ইউনিট্রির বোর্ড সদস্য ওয়াং সিশিন। তিনি বলছেন, বিশেষ এই ফাইটিং মুভ আর অ্যান্টিফল ক্যাপাসিটির কারণে এসব রোবট টিকে থাকতে পারছে কঠিন সংঘর্ষেও। রোবট যখন পা ঘোরানোর মতো অ্যাকশন নেয়, তখন তার শরীরের ভারসাম্য বজায় রাখা, সেন্সর থেকে তথ্য বিশ্লেষণ করা আর মোটর কন্ট্রোল করা সবকিছুই একসাথে ঘটে যায় চোখের পলকে। আয়োজন ঘিরে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ফ্রি ভিউ ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ম্যাচগুলো তুলে ধরা হবে সরাসরি সম্প্রচারে। প্রতিটি রোবটকে আরও প্রাণবন্ত করে তুলতে এসব প্রযুক্তির ব্যবহার করছে চায়না মিডিয়া গ্রুপ। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই রোবট ফাইটিং প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয়, এটি এক ধরনের টেকনোলজিক্যাল শোডাউন বলে মনে করছেন সমালোচকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইরাকের বসরা শহরে জলবায়ুকে কাজে লাগিয়ে উৎপাদন করা হচ্ছে লবণ। কারখানার এই লবণ ব্যবহার করা হয় তেল উত্তোলন, পানি বিশুদ্ধকরণ, খাদ্যশিল্প ও ডিটারজেন্ট তৈরিতে। তবে সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয়, মত জাতিসংঘের।
জলবায়ুর ভয়াল রূপে যখন বিশ্ব শঙ্কিত, তখন ইরাকের বসরা শহরে কাজে লাগানো হচ্ছে এর পরিবর্তনকে। সমুদ্র পাড়ে গড়ে উঠেছে সল্ট ফ্যাক্টরি। সূর্যের প্রখর তাপ আর উষ্ণ হাওয়া কাজে লাগছে লবণ উৎপাদনে, যার মাধ্যমে বড় বড় পুকুরে পানি শুকিয়ে তৈরি করা হচ্ছে উচ্চমানের লবণ। গরম যত বেশি হয়, উৎপাদন হয় তত বেশি। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী আব্দুল খালেক আল আবাদি জানান, বছরে 3,50,000 টন লবণ উৎপাদন হয় এই কারখানা প্রকল্পটিতে, যা ব্যবহৃত হয় তেল উত্তোলন, পানি বিশুদ্ধকরণ, খাদ্য শিল্প ও ডিটারজেন্ট তৈরিতে। এমনকি খাবার লবণ হিসেবেও ব্যবহার করা হয় এই সল্ট। এটি টেবিল লবণ হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়াও এটি পানি পরিশোধনের জন্য ট্যাবলেট হিসেবেও ব্যবহৃত হয়। ডিটারজেন্ট কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে এই লবণ ব্যবহার করা হয়। জাতিসংঘের পরিবেশ সংস্থার মতে, শিলা লবণ খননের চেয়ে কম ক্ষতিকর হলেও সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয়। এ ধরনের প্রকল্পের বর্জ্য উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। জাতিসংঘ আরও জানায়, পানি সংকট এবং চরম আবহাওয়ার কারণে ইরাক এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভেতর অন্যতম। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। কায়রোর প্রাচীন ও ঐতিহাসিক এলাকা হেলিওপোলিস পা ফেলেছে 120 বছরে। অঞ্চলটির স্থাপত্য ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে ঘিরে চলছে নানা আয়োজন। সুলতানা মালাক প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে শিল্পকর্মের প্রদর্শনী, যেখানে উঠে এসেছে মাসর আল গেদিদা নামে পরিচিত এই এলাকাটির ইতিহাস ও রূপান্তরের গল্প। ইউরোপিয়ান স্থাপত্যের এক নিখুঁত ছাপ আর রাজকীয় অতীতের গন্ধে মোড়ানো এলাকা হেলিওপোলিস। 120 বছর পূর্তি উপলক্ষে হেলিওপোলিসের ঘুমন্ত অতীত যেন আলপনায় রঙিন হয়ে উঠল আবারও। হেরিটেজ ইনিশিয়েটিভের উদ্যোগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মিশরের কায়রোতে। এতে অংশ নেন 28 জন শিল্পী, যাদের তোলা 40টির বেশি চিত্রকর্ম মিক্সড মিডিয়া ও ছাপচিত্রে ধরা পড়ে এই এলাকার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। 1905 সালে বেলজিয়ান প্রকৌশলী ও শিল্পপতি ব্যারন অ্যাম্পেইন কায়রোর পূর্বাঞ্চলে স্থাপন করেন হেলিওপোলিস, যা স্থানীয়ভাবে মাসর আল গেদিদা নামে পরিচিত। ইউরোপীয় স্টাইলের প্রাসাদ, রোমান রোড এবং ছিমছাম স্থাপত্যের সম্মিলনে গড়া এই শহর এখন কায়রোর ঐতিহ্যের অমূল্য অংশ। শিল্পী ও কারুকার্য প্রদর্শনীর কিউরেটর জানান, এই আয়োজন কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের জন্য ঐতিহ্য রক্ষার একটি নান্দনিক প্রচেষ্টা। আমরা এখানে ব্যারন অ্যাম্পেইনের প্রাসাদের সামনে অবস্থান করছি, যিনি মাসর আল গেদিদা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রদর্শনীতে 40টি শিল্পকর্ম রয়েছে। এগুলো শুধু ছবি বা চিত্রকর্ম নয়, বরং বিভিন্ন মাধ্যমে তৈরি কাজ। এসবের মাধ্যমে আমরা মাসর আল গেদিদার সংস্কৃতি ও ইতিহাস রক্ষায় শিল্পের ভূমিকা তুলে ধরছি। এই উদ্যোগের সমন্বয়ক হালা আল আনসার জানান, মাসর আল গেদিদা কেবল ভবন নয়, এটি নানা জাতিগোষ্ঠীর মানুষের মিলনস্থল। তাই স্থাপত্যের পাশাপাশি সামাজিক ঐতিহ্যকেও রক্ষা করাই মূল লক্ষ্য। উৎসবের দ্বিতীয় দিনে হেলিওপোলিস 125তম জয়ন্তীর পথে স্লোগানে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। হেলিওপোলিস, যা ইতিহাসের গর্ব, সংস্কৃতির আলোকবর্তিতা আর ভবিষ্যতের জন্য এক অনন্য চেতনার উৎস। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। প্রতি বছর প্রবল শীতেও পর্যটক আকর্ষণ করতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয় আলোর উৎসব ভিভিড। এবছর প্রায় 30 লাখ দর্শনার্থী 23 দিন ব্যাপী এ উৎসব উপভোগ করেছেন। তবে এবছর নিরাপত্তার দোহাই দিয়ে কাঙ্ক্ষিত ড্রোন শো বাতিল করে দেয় সরকার। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। পর্যটক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত আলোর উৎসব ভিভিড। টানা 3 সপ্তাহ রঙিন আলোর ভিন্ন সিডনি শহর দেখতে জড়ো হয়েছিল লাখ লাখ দেশি বিদেশি দর্শনার্থী। বিখ্যাত অপেরা হাউসের উপর লেজারের ঝলকানি, রঙিন হারবার ব্রিজ, লাইভ মিউজিক, দেয়ালে দেয়ালে লেজার শো, সিডনি হারবারে ভেসে বেড়ানো নিয়ন বাতির জাহাজ আর বাহারি আলোর অসাধারণ সব স্থাপনা চেনা সিডনিকে দিয়েছে চোখ ধাঁধানো সৌন্দর্য। এবছর ভিভিড শো এর থিম ছিল স্বপ্ন। বিখ্যাত শিল্পী ও নির্মাতাদের পরিকল্পনাকে স্বপ্নীল রূপ দিয়ে সাজানো হয় সিডনির প্রাণকেন্দ্র ডার্লিং হারবার থেকে শুরু করে অপেরা হাউস পর্যন্ত। শহরের রাস্তা আর সুউচ্চ দালান ক্ষণে ক্ষণে রং বদলে কুয়াশা আচ্ছন্ন রাতের আকাশকে দেয় ভিন্ন মাত্রা। অস্ট্রেলিয়ার অন্যান্য শহর থেকে উৎসুক জনগণ ছুটে আসেন প্রদর্শনী দেখতে।
শীতকালে পর্যটক আকর্ষণে সিডনিতে এই আলোর উৎসব আয়োজন করা হয়। শুধু সিডনি নয়, দর্শনার্থী সমাগমের দিক থেকে ভিভিড পৃথিবীর অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ উৎসব। জমকালো এই আয়োজনে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক সব স্থাপনায় রঙিন আলোর ঝলকানিতে অস্ট্রেলিয়ার আদিবাসী ও আধুনিক সংস্কৃতির মিশ্রণে গল্প তুলে ধরে আনে অস্ট্রেলিয়া। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতভর ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, নিহত বেড়ে 8। ইরানে 2 দিনে 80 জনের প্রাণহানি। পাল্টা হামলায় তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত। চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প পুতিন ফোন আলাপ, সংঘাত বন্ধে একমত 2 নেতা। সৌদি যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে পেজেশকিয়ানের আলোচনা। এবং ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের সহিংসতা। ত্রাণ সহায়তা কেন্দ্রে নেতানিয়াহু বাহিনীর গুলি, একদিনে আরও 79 ফিলিস্তিনি নিহত। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।